পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কথা শোনা যাচ্ছে? জি হযরত, শোনা যাচ্ছে। পাঠ করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض، وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء، والله على كل شيء قدير. صدق الله العظيم. মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, আহসানুল জাযা। শাহাদাত ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত উপস্থিতি, যারা ক্লাসের জন্য উপস্থিত হয়েছেন সকলেই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান। তো আজকে আপনাদের মধ্যে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সৌদি অ্যাডমিন হাফেজ মাওলানা মুফতি সোহেল আহমদ দামাত বারাকাতুহুল আলিয়া। তো সম্মানিত হযরতগণ, সকলেই ভিডিওগুলো বন্ধ করে দিয়ে ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যান, খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান। অবশ্যই হযরতের প্রতিটা কথা নোট করার চেষ্টা করবেন, কারণ প্রতিদিন কি হয় না ভাই, এই সুযোগ আসবে না। ওনার ক্লাস প্রতিদিনও পাবেন না, ওনাকেও পাবেন না, এবং উনি যে কথাগুলো বলবেন সেগুলো পাবেন না। ওনার কথাগুলো সত্যি মূল্যবান হবে আশা করা যায়। এই জন্য সবাই নোট করার চেষ্টা করবেন এবং সবাই ভিডিওগুলো বন্ধ করে দিয়ে ক্লাসে উপস্থিত হয়ে যান। জি হযরত, এখন ক্লাস শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এত ব্যস্ততার মধ্যে যে আপনাদেরকে আমাকে আজকে এই মূল্যবান ক্লাস আল খিদমা ন্যাচারাল কেয়ারের ক্লাসের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য প্রথমে রাব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আরো ধন্যবাদ জানাই আল খিদমা ন্যাচারাল কেয়ারের আমাদের সিনিয়র অ্যাডমিন মুফতি আশিক ভাইকে, যে তিনি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তবে আশিক ভাইকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, শেষের দিকে আপনি একটু প্রশ্ন উত্তর এগুলা নেবেন, কেন আমি একটা জরুরি জন্য এক জায়গায় যাইতে পারি। ইনশাল্লাহ থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ আমি আপনাকে তলব করব। জি ঠিক আছে, তাহলে আপনি কয়টায় ক্লাস ছাড়বেন সেটা একটু জানিয়ে দিন। ঠিক আছে, সর্বোচ্চ 45 ইনশাল্লাহ। হ্যাঁ জি ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে, এমার্জেন্সি এক জায়গায় যাইতে হবে। ঠিক আছে ভাই। তো সম্মানিত প্রতিনিধিগণ এবং সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকের দৈনিক এবং সব সময় আমরা যেটার জন্য ভোগান্তিতে থাকি, যে সমস্যা আমরা সব সময় সম্মুখীন হই, এবং এই সমস্যা আমরা অবহেলিত করি, অবহেলায় চোখে দেখি, কিন্তু ওই সমস্যাটা এক সময় আমাদের জটিল আকার ধারণ করে। ওই সমস্যাটা এক সময় আমাদের সমস্যা বৃদ্ধি করে। সেই সমস্যাটার নাম হচ্ছে গ্যাস্ট্রিক। এই গ্যাস অর্থাৎ আমরা গ্যাস্ট্রিক বলি, সেই গ্যাস্ট্রিক কিন্তু আমাদের প্রত্যেকের গ্যাস্ট্রিক আছে কম বেশ, কিন্তু সেই
আমাদের গ্যাস্ট্রিককে যখন আমরা অবহেলিতভাবে আমরা দেখি, তখন সেই গ্যাস্ট্রিকটা আলসারে পরিণত হয়, এবং আলসারে যখন পরিণত হয় তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো চলাফেরা করা, এগুলা সাধারণভাবে যে চলা, এ থেকে জটিল সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন ইনফেকশন এবং জটিল থেকে জটিল সমস্যা দেখা দিয়ে। তো সম্মানিত প্রতিনিধিগণ, গ্যাস্ট্রিকের সমস্যা কারো যেগুলা আছে, এই সমস্যাটার লক্ষণ বা প্রতিকার বা কারণ এগুলা কি? গ্যাস্ট্রিকের মূলত সমস্যা হচ্ছে, যাকে আমরা সাধারণভাবে অ্যাসিডিটি বা হার্টবার্ন, অর্থাৎ যা বুকে জ্বালা পোড়া করে থাকি, এটি আমাদের সবসময় জীবনের একটি অত্যন্ত পরিচিত ও সাধারণ সমস্যা আমরা বলে থাকি। তবে এগুলা অবহেলা করার কারণে আমাদের এটা ধীরে ধীরে জটিল রূপ ধারণ করে জটিল সমস্যা দেখা দেয়। সেই গ্যাস্ট্রিক আমরা কিভাবে, এই যে গ্যাস্ট্রিকটা কিভাবে আমাদের সৃষ্টি হয়, এই গ্যাস্ট্রিকটা কিভাবে আমাদের সমস্যা দেখা দেয়, আমরা যখন কোনো খাবার গ্রহণ করি তখন তা আমাদের পাকস্থলীতে পৌঁছে। আর পাকস্থলীতে যখন এই খাবারটা পৌঁছে তখন একটা শক্তিশালী একটা অ্যাসিড বা এনজাইম, যা খাবারের হজম করতে একটা সাহায্য করে, এই খাবারটা যখন আমাদের পাকস্থলীতে যায় তখন আমাদের পাকস্থলীর মধ্যে একটা শক্তিশালী একটা অ্যাসিড আছে, সেই অ্যাসিডের নাম হচ্ছে এনজাইম, যেগুলা খাবারকে আমাদের হজম করতে সাহায্য করে। এটা স্বাভাবিক অবস্থায় এই হজম হওয়া খাদ্য ধীরে ধীরে নিচের দিকে প্রবেশ করে, নিচের দিকে সরে যায়। কিন্তু পাকস্থলী বা খাদ্যনালী সংযোগ স্থানে একটি, যেটাকে বিশেল বাবল বলে থাকি, যা খাবারের নিচের দিকে যেতে দেয় কিন্তু উপরের দিকে উঠতে একটু বাধা সৃষ্টি করে। কিন্তু যখন ওই বাবলটি দুর্বল বা ঢিলা হয়ে যায়, তখন পাকস্থলীতে অ্যাসিডের উপর দিকে খাদ্যনালী হয়ে গলা বা বুকের দিকে উড়ে আসে। তখন আমাদের বুকে জ্বালা পোড়া বা হার্টবার্ন অনুভূতি হয়। এই অবস্থাতেই চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলে অ্যাসিডিটি অফ ইয়ারট্রিশন। এই যে সমস্যাগুলা আমরা সাধারণভাবে আমরা সবাই ভুগতে থাকি। এই সমস্যাটা আমাদের সবারই হয়ে থাকে। কিন্তু এই যে গ্যাস্ট্রিকের সমস্যা কারণ কি? গ্যাস্ট্রিকের বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। তার মধ্যে যেমন কেউ যদি অতিরিক্ত ঝাল অথবা মশলা অথবা তেলযুক্ত খাবার গ্রহণ করার তার অভ্যাস থাকে। যেমন আমাদের মধ্যে অনেকে আছে, তরকারি বলেন বা কোনো খাবার যদি সে গ্রহণ করে, সেখানের ক্ষেত্রে একটু ঝাল বেশি থাকতে হয়, অথবা মশলা বা তেলযুক্ত খাবার তার প্রিয় খাবার, বা অতিরিক্ত চা বা কফি পান করা। কেউ যদি অতিরিক্ত চা বা কফি যদি পান করে, তাহলে তার গ্যাস্ট্রিকের সমস্যা যে কারণসমূহ এর মধ্যে একটি ধরা হবে। এরপরে তার ওই ব্যক্তি যদি ধূমপানের অভ্যাস থাকে, ধূমপান কিন্তু একটা মারাত্মক, যে ধূমপানটা বাংলাদেশে প্রায় ইয়াং বলেন, বৃদ্ধ বলেন, সবাই, যে সমস্ত লোক আছে সেই সমস্ত লোকের মধ্যে থেকে আপনি 10%-এর মধ্যে 4% অথবা 5% এর প্লাসও ধরতে পারেন, এগুলোর মানুষ ধূমপান বেশি করে। অথচ ধূমপান এটা মারাত্মক ক্ষতিকর। যে ধূমপানে আপনার শ্বাসরোধ বন্ধ করতে পারে, যে ধূমপানে আপনাকে আলসার, কিডনি ডেফেক্ট করতে পারে, আপনার পালসকে নষ্ট করতে পারে, সে ধূমপান হচ্ছে একটা জীবন ঘটায়। এই জন্য যারা ধূমপান করেন, এই ধূমপান পরিহার করবেন। পাশাপাশি
এবং সায়েন্স এর বিশেষজ্ঞ মতে যারা ধূমপান করার যে একটা দোয়া আছে, সেই দোয়া যদি কারো নাকের ভিতরে প্রবেশ করে, তাহলে যখন ওই নাকের ভিতরে বারবার এই ধূমপানের যে দোয়াটা প্রবেশ করবে, এতে যে ব্যক্তির নাকে দিয়ে প্রবেশ করবে ওই ব্যক্তিরও তার ভিতরে একটা এফেক্ট করতে পারে, তার একটা সমস্যা দেখা দিতে পারে, পালসে, কিডনিতে, হার্টে, পাকস্থলীতে ইত্যাদি। যেমন ভাবে বলা যায়, কয়েল, যে কয়েল মশার জন্য, যে আমরা দূর করার জন্য বিভিন্ন কয়েল আমরা ইউজ করি মশার দূর করার জন্য, এই যে মশা দূর করার জন্য যে একটা আমরা কোয়েল ইউজ করি, সেই কোয়েলে যে ধোঁয়া যদি আমাদের নাকের ভিতরে প্রবেশ করে, তাহলে আপনাদের শ্বাসকষ্ট, হার্ট ইত্যাদি সমস্যা দেখা দিবে বেশি। সুতরাং বিজ্ঞ ডাক্তাররা হাসপাতালে বলেন অথবা বড় বড় প্রফেসররা, তারাই কিন্তু সাধারণভাবে মশার কোয়েল ইউজ করতে নিষেধ দেয়। কারণ এখানের মধ্যে এমন একটা মেডিসিন অথবা এমন একটা বিষাক্ত জিনিস এখানে ইউজ করে তারা মশা দূর করার জন্য। এই ইউজ করার ফলে যদি এগুলা যদি আমাদের নাকের ভিতরে প্রবেশ করে, তাহলে আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য একটা ঝুঁকি তৈরি করে এবং সমস্যা দেখা দেয়। অতএব সম্মানিত হযরতগণ, এই জন্য বিশেষ করে ধূমপান করা পরিহার করবেন। 4 নম্বর কারণ হচ্ছে যে একেবারে অতিরিক্ত পরিমাণ খাবার খাওয়া। কেউ যদি একসাথে একবারে যদি অতিরিক্ত খাবার গ্রহণ করার পরে শুয়ে পড়ে, যেমন অতিরিক্ত খাবার খাইছে, খাওয়ার পরে তার নাকে, তার গলার কাছে চলে আসছে, অথবা যখন একজন ব্যক্তি যখন খাবার খাওয়ার পরে যখন তার পাকস্থলীটা পরিপূর্ণ হয়ে যায়, তখন তার ব্রেইনে সিগন্যাল দেয় যে পেটটা ভরে গেছে, অতএব খাবার সমাপ্ত করে উঠো। এই ব্রেইনে সিগন্যাল দেওয়ার পর যদি আপনি অতিরিক্ত খাবার খান, তাহলে সে খাবারটা আপনার জন্য, স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়, এতে আপনার সমস্যা দেখা দিতে পারে। 5 নম্বর হচ্ছে খাওয়ার পরে শুয়ে পড়া। আপনি খাবার গ্রহণ করছেন, খাবার গ্রহণ করার পরে আপনি শুয়ে পড়ছেন, আপনি ঘুমিয়ে পড়ছেন, এতে আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকি এবং সমস্যা। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের বিষয়ে সমস্যা দেখা দিবে খাবার গ্রহণ করার পর আপনি সাথে সাথে শুয়ে পড়েন। এরপর হচ্ছে দীর্ঘ সময় খালি পেটে থাকা। আপনি যদি দীর্ঘ সময় খালি পেটে থাকেন, তাহলে আপনার গ্যাসে সমস্যা দেখা দিতে পারে, আপনার খাদ্যনালী পাকস্থলীর মধ্যে সমস্যা দেখা দিতে পারে। এই জন্য দীর্ঘ সময় খালি পেটে না থাকা, বরং সময়ের ভিতরে খাবার গ্রহণ করা। এরপরে হচ্ছে অতিরিক্ত ওজন বা যে স্থূলতা দিকে, যে অতিরিক্ত কেউ যদি তার অতিরিক্ত ওজন থাকে অথবা গর্ভ অবস্থা কেউ থাকে, এই গর্ভ অবস্থা থাকা সত্ত্বেও সে ঠিক মতন খাবার গ্রহণ করতে হবে। এবং কারো যদি অতিরিক্ত ওজন থাকে, তাহলে তার জন্য এক্সারসাইজ করতে হবে, সঠিকভাবে খাবার গ্রহণ করতে হবে। এবং মানসিক চাপ অথবা তার বিভিন্ন সমস্যা দেখা দিতে থাকে, তাহলে ওই ব্যক্তির তার ব্রেন এবং ধারাবাহিকতা বিভিন্ন শ্বাসমূশের মধ্যে এসে যেতে পারে। তো গ্যাস্ট্রিকের সমস্যার কারণসমূহ সারসংক্ষেপ কিছু বলছি। 1 নম্বর হচ্ছে, আবার আমি রিপিট করতেছি, যেমন অতিরিক্ত ঝাল খায়, মশলা অথবা তেলযুক্ত খাবার গ্রহণ করে, বা অতিরিক্ত চা বা কফি পান করে। কিন্তু আমরা বলে থাকি যে কফি অথবা চা এগুলো তো স্বাভাবিকভাবে পান করতে পারি, হ্যাঁ স্বাভাবিকভাবে পান করতে পারেন, কিন্তু অতিরিক্ত পান করা গ্যাসের জন্য সমস্যার কারণ হতে পারে। এখন লক্ষণ সমূহ কি, যে আমার গ্যাসের লক্ষণ,
তার মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা সাধারণ যেসব লক্ষণ দেখা যায়, এক নম্বর হচ্ছে বুকে জ্বালা পোড়া। গ্যাস্ট্রিকের প্রথম লক্ষণ হবে যে বুকের মধ্যে জ্বালা পোড়া করবে, যে আপনি কোনো খাবার আহার করতেছেন অথবা কোনো কিছু খাবার আপনার পেটে যাচ্ছে না, সমস্যা দেখা দিতেছে, এজন্য বুকটা জ্বালা পোড়া করবে। 2 নম্বর হচ্ছে গলা পর্যন্ত টক বা তিতা পানি উঠে আসা। আপনি খাবার গ্রহণ করছেন, গ্রহণ করার পরে তখন আপনার গলা পর্যন্ত হঠাৎ একটা ডেকর আসে, যে ডেকরটা তিতা পানি জাতীয় আসে, অর্থাৎ তিতা পানির মতো, এটা হচ্ছে গ্যাসের লক্ষণ। 3 নম্বর হচ্ছে পেটে গ্যাস বা ফাঁপা ভাব। যেমন পেটে গ্যাস, আপনি অথবা ফাঁপা ভাব, যেমন আপনি পেটে আলতো ভাবে একটু দেখতেছেন, পেটটা একটু ঢুলঢুল শব্দ উচ্চারণ করতেছে, অথবা পেটটা একটু ফাঁপা লাগতেছে, অথবা পেটটা ফুলা দেখতেছেন, তো এটা গ্যাসের লক্ষণ। বা বারবার ডেকুর, আপনি বারবার ডেকুর দিতেছেন, পানি খাচ্ছেন কি কিন্তু বারবার ডেকুর আসতেছে, অথবা বমি বমি ভাব, অথবা খাবারের প্রতি অরুচি, আপনি খাবার খাচ্ছেন একদম রুচি নাই আপনার, অল্প খাওয়ার পর আপনার পেটে খিদা নিবারণ হয়ে যায়, যেরকম ক্ষুধার্ত ছিলেন, যেরকম ইচ্ছা পোষণ করছেন খাবারের জন্য, এগুলা শেষ হয়ে যায়। এই জন্য বমির ভাব বা খাবারের প্রতি অরুচি হওয়া, পেটে অস্থিরতা বা বিভিন্ন পেটে এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যথা, অথবা কোন স্থানে ব্যথা বা বোঝানো, এগুলো হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যার কারণ সমূহ। এগুলো প্রতিকার বা নিয়ন্ত্রণের উপায় কি? গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় হলো জীবনযাত্রা বা খাদ্য অভ্যাসে পরিবর্তন আনা। যেগুলো আমরা সাধারণভাবে জীবন যাপন করি, বা খাদ্য অভ্যাস যেগুলো আমাদের, যে গ্যাসের লক্ষণ সমূহ ছিল, যেমন অতিরিক্ত ঝাল, মশলা, তেলযুক্ত খাবার, অতিরিক্ত কফি, কেউ ধূমপান করা, খাবার খাওয়ার সাথে শুয়ে পড়া, এই যে লক্ষণ সমূহ, এই লক্ষণ সমূহ আপনি পরিবর্তন করতে হবে। এবং খাদ্য অভ্যাস যেগুলো তেল জাতীয় খাবার, এগুলো আপনি পরিহার করতে হবে। খাদ্য অভ্যাসের পরিবর্তন কি? যেমন অল্প অল্প করে বারবার খাবার গ্রহণ করা। যেমন এই ধরনের সমস্যা যদি আপনি সম্মুখীন হন, এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি থাকেন, তাহলে অল্প অল্প করে খাবার আপনি গ্রহণ করবেন। 2 নম্বর, ঝাল বা তেলযুক্ত ও ভাজা পোড়া খাবার পরিহার করা। যেগুলা ঝাল বা তেলযুক্ত খাবার অথবা ভাজাযুক্ত, যেগুলো আপনার পারফেক্টলি খাবার বা আপনার পছন্দ, এগুলা কিন্তু আপনি পরিহার করতে হবে। আপনার অতিরিক্ত পরিমাণ আপনি চা কফি পান করেন, এগুলা কিন্তু এই পরিমাণটা আপনি কমাতে হবে। কারণ এই যে প্রতিকার গ্যাসের মারাত্মক সমস্যা, যেগুলো আলসারে নিয়ে যাইতে পারে, আলসার পর্যন্ত পৌঁছাতে পারে, আপনার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, এই ক্ষেত্রে চা কফি এগুলো আপনি কমাতে হবে। এবং হালকা হালকা, যেগুলো হালকা খাবার, এগুলো আপনি গ্রহণ করবেন। যেমন কলা, ভাত, সবজি, এগুলো আপনি খাবার গ্রহণ করবেন। ফল ফ্রুট, এগুলা বেশ বেশ সবজি খাবেন। সবসময় যে অভ্যাসটা পরিবর্তন করা, যেমন খাওয়ার পরে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা ভিতরে না শোয়া। আপনি খাবার গ্রহণ করছেন, খাবার খাইছেন, খাবার খাওয়ার পরে সাথে সাথে শুয়ে না পড়া, কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা আপনি হাঁটাচলা করা, কিছু রেস্ট নেওয়া, শুয়ে পড়া। ঘুমানোর সময় মাথা কিছুটা উঁচু রাখা। যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর সময় আপনি আপনার মাথাটা কিছু উঁচু রাখবেন। এবং নিয়মিত ব্যায়াম করা, যে আপনি নিয়মিত ব্যায়াম করবেন, বা ওজন, যেগুলা আপনি ওজন নিয়ন্ত্রণ করবেন। যেগুলোর ক্ষেত্রে ঘুমানোর সময় মাথা কিছুটা রাখবেন, এবং নিয়মিত ব্যায়াম করা বা ওজন নিয়ন্ত্রণ রাখা, এবং ধূমপান অবশ্যই আপনি বর্জন করবেন। মানসিক চাপ কমানোর চেষ্টা করবেন। এবং আমাদের যে এই গ্যাসের যে সতর্কতা,
গ্যাস্ট্রিকের সমস্যা দীর্ঘদিন ধরে আপনার চলতে থাকে বা লক্ষণগুলো তীব্র আকার ধারণ করা, যদি আপনি আপনি আবশ্যক দেখেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এই গ্যাস্ট্রিকের সমস্যা আপনি দীর্ঘদিন ধরে আপনার সমস্যার সম্মুখীন আছেন, লক্ষণগুলো খুব তীব্র আকার ধারণ করতেছে, অবশ্যই এতে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা আপনার জন্য প্রয়োজন। তো বিশেষ করে যদি দীর্ঘদিন ধরে আপনার বুক জ্বালাপোড়া করে, খাবারের প্রতি অরুচি একবারে কমে যায়, বা আকারের ওজন, যে আপনার যে ওজনটা আছে সেই ওজনটা আস্তে আস্তে কমে থাকে, অথবা বমিতে রক্ত বা কালো পায়খানা দেখা যায়, বমিতে যে রক্ত অথবা কালো পায়খানার মতো খুব কালো বমি দেখা যায়, তবে দেরি না করে দ্রুত গতিতে আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসা গ্রহণ করবেন। তো গ্যাস্ট্রিকের সমস্যা সাধারণ হলে একটি আমরা অবহেলা করার মতো না। যেগুলো আমাদের যে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিয়ে কিন্তু আমরা এগুলো অবহেলা করলে হবে না, এগুলো দ্রুত গতিতে যথাসময়ে এর পদক্ষেপ গ্রহণ করা, ডাক্তারের পরামর্শ নেওয়া, সচেতন খাদ্য অভ্যাস বা সঠিক জীবনযাত্রা সময়ে চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই সমস্যা সহজেই নিয়ন্ত্রণ রাখা সম্ভব। আমাদের সবসময় কিছু ছোট পরিবার অথবা ছোট্ট পরিবর্তনের অথবা এগুলা ক্ষেত্রে আমাদের যে গ্যাস্ট্রিকের যে সমস্যা, এগুলোকে আমাদের রক্ষা হতে পারে, আমাদের সমস্যা দূর হতে পারে। গ্যাস বা গ্যাস্ট্রিক কমানোর কার্যকর ঘরোয়া কিছু টিপস বলবো আপনাকে, বলি ইনশাল্লাহ এই সমস্যার সমাধান করব। ঘরোয়া টিপস হলো, 1 নম্বর, ঠান্ডা দুধ। অর্থাৎ ঠান্ডা দুধ পাকস্থলী অতিরিক্ত অ্যাসিড কমাতে সাহায্য করে। যে আপনার গ্যাস, প্রচুর গ্যাসের সমস্যা আছে, এজন্য ঠান্ডা দুধ 1 নম্বর। ঠান্ডা দুধ পাকস্থলী অতিরিক্ত অ্যাসিড কমাতে সাহায্য করে। বুক জ্বালা করে 1 গ্লাস দুধ তৎক্ষণিক আরাম দিতে পারে। আপনার যদি বুক জ্বালা পোড়া করে, তাহলে 1 গ্লাস পানি আপনাকে আরাম দিতে পারে। গেল 1। 2 নম্বর, কলা। কলা একটি প্রাকৃতিক অ্যাসিডের মতো কাজ করে। যেমন নিয়মিত কলা খেলে অ্যাসিডটি গ্যাস কমাতে সাহায্য করে। যে আপনি যদি নিয়মিতভাবে কলা খান, তাহলে এই কলাটা আপনার যে খাবারে যে পাকস্থলীতে যে অ্যাসিডটা অথবা যে গ্যাসের যে সমস্যাগুলো, এগুলো আস্তে আস্তে কমাতে পারে। 3 নম্বর, জিরার পানি। জিরার পানি 1 চামচ জিরার পানিতে ফুটিয়ে খেয়ে হজম শক্তি বাড়ে এবং গ্যাস কমে। আপনি যদি জিরার পানি, 1 চামচ জিরা আপনি পানিতে ফুটিয়ে ওই পানিটা আপনি খান, তাহলে এতে আপনার হজম শক্তি বাড়বে এবং গ্যাস কমবে। খাবারের পরে খেলে বেশি উপকার পাওয়া যায়। যদি আপনি এই জিরার পানি যদি আপনি খাবারের পরে খান ফুটিয়ে, তাহলে ভালো একটা উপকার পাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর হয়েছে যে আদা চা। আদার যেগুলো আমরা চা খাই, অথবা কোনো কোনো চার মধ্যে কালি জিরা দেয়। আদা পেটের প্রদাহ কমায় এবং হজমে সাহায্য করে। দিনে 1-2 বার আদার চা খেতে পারেন। দিনে যদি আপনি 1-2 বার আদার চা খান, তাহলে এতে আপনার হজম শক্তি বাড়বে এবং যে খাবারের প্রতি যে অনীহা, এগুলো দূর করবে। 5 নম্বর হচ্ছে মুড়ি। যেগুলো মুড়ি আমাদের গ্রাম অঞ্চলে এবং শহরে মাঝে মাঝে খায়। যে খাবার খাওয়া পরে অল্প মুড়ি চিবানো গ্যাস বা ফাঁপা কমতে থাকে। যেগুলো অল্প আপনি খাবার খেতে পারেন। 6 নম্বর হচ্ছে গরম পানি পান করা। যেমন গরম পানি যদি আপনি পান করতে থাকেন, যেমন গরম পানি, কেন গরম পানি পান করা, সারাদিন হালকা গরম পানি পান করলে খাবারের হজম হয় এবং গ্যাস গ্যাস যেগুলো আছে সেগুলো কমে। 7 নম্বর, অল্প অল্প করে আপনি যদি বারবার খাবার খান, একবারে বেশি না খাবার খেয়ে 3-4 ঘন্টা পর পর অল্প অল্প খাবার খাওয়া, এতে পেটে চাপ কমে, যেগুলা চাপ আছে সেই পেটের চাপ কমতে থাকে এবং অ্যাসিডটা যে আপনার খাবার, এই খাবারটা অ্যাসিডটা সেই খাবারটা আস্তে আস্তে আপনার হজম করে এগুলা তার ক্যাচ করে ফেলে। যেগুলো
এবং ওইগুলো আমরা এড়িয়ে চলবো যেগুলো অতিরিক্ত ঝাল, ভাজা পোড়া খাবার, চা, কফি ইত্যাদি। এবং বিশেষ করে কোমল পানি। কোমল পানি কিন্তু আমরা বর্তমানে যে গরম, এই গরমের সময় কিন্তু আমরা কোমল পানি বেশি পাই, এবং কোমল পানি ছাড়া আমরা কোনো কিছু বুঝি না। এগুলা কিন্তু আমাদের কিডনি, আমাদের খাবারে হজম করা যে পাকস্থলী এবং অ্যাসিডে এগুলো মারাত্মক একটা প্রভাব ফেলে। এজন্য যতই গরম হোক না কেন, বিশেষ করে আমরা ফ্রেশ পানি খাবো। ফ্রেশ পানি, ফ্রেশ পানির সাথে কিছু ঠান্ডাও হয়, সমস্যা নয়। ফ্রেশ পানি খাবো কোমল পানির চেয়ে। এই পানির মধ্যে আমরা টেস্টি স্যালাইন অথবা ওর স্যালাইন এগুলো একটা দিয়ে তারপর ভালোভাবে গুলে এগুলো আমরা খাবো। এটা আমাদের স্বাস্থ্য, শরীর এবং আমাদের যে প্রচন্ড গরমের কারণে যে আমাদের ঘাম ঝরছে, এই যে শূন্যতা, সেই শূন্যতা জায়গা পূরণ হবে। খাবারের সঙ্গে সঙ্গে শুয়ে না পড়া, খাবার খাইছেন সাথে সাথে শুয়ে পড়ছেন, এতে মারাত্মক ক্ষতি হওয়ার কারণ হয়। তো সম্মানিত প্রতিনিধিগণ, এখন কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এগুলা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং এগুলা লেখা রাখবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের শরীরটা সুস্থ রাখা বা হরমোনের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে যে আমাদের খাদ্য, পর্যাপ্ত পরিমাণ ঘুম, নিয়মিত ব্যায়াম বা মানসিক চাপ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এক এক খাবারে সরাসরি হরমোনের অনেক বাড়িয়ে দেয় না, আবার কিছু কিছু খাবার হরমোন অথবা শরীরের স্বাভাবিক কার্যক্রম সহায়তা করে। হরমোনের সমস্যা, আমাদের এমন কোনো পুরুষ নাই যে পুরুষের হরমোনের সমস্যা নাই। কম বেশি সবাই আমরা হরমোনের সমস্যা ভুগতেছি। সেই হরমোনের জন্য উপকারী খাবার হচ্ছে আমাদের যে ডিম, দুধ, এগুলো হচ্ছে আমাদের হরমোন বৃদ্ধি করে। যে ডিম যদি আপনি খেতে পারেন, দুধ, টক দই, মাছ বা মুরগির মাংস, গরুর মাংস, ডাল, ছোলা, এগুলো আমাদের হরমোনকে বৃদ্ধি করে। 2 নম্বর কথা হচ্ছে যে স্বাস্থ্যকর চর্বি, যেমন জলপাই বা তেল, কালোজিরা, বাদাম, আখরোট, কাজু বাদাম, চীনা বাদাম, নারকেল, এগুলা কিন্তু আমাদের যে স্বাস্থ্যকর যেগুলো আমাদের চর্বি, এই চর্বিকে দূর করে এবং আমাদের মুখের রুচিকে বৃদ্ধি করে। 3 নম্বর, যেমন আমাদের শাকসবজির ক্ষেত্রে আমাদের পালং শাক, লাল শাক, কলমি শাক, পুঁই শাক, ফুলকপি, বাঁধাকপি, গাজর, বিট, টমেটো, শসা, এগুলা কিন্তু আমাদের হরমোনকে বৃদ্ধি করে, আমাদের খাবারের প্রতি রুচি, খাবারের প্রতি আমাদের রুচি একটা বৃদ্ধি পায় এবং খাবার খেতে আমাদের আগ্রহ প্রদান করে। ফলমূল ক্ষেত্রে যেমন কলা, খেজুর, ডালিম, আপেল, কমলা, মালটা, আম, পেঁপে, আনারস, আঙ্গুর, পেয়ারা, এই যে খাবারগুলা ফলের ক্ষেত্রে, এগুলা আমাদের বর্তমানে ফলের মৌসুম চলতেছে। এই প্রত্যেকটা মৌসুমের সময় কমপক্ষে এক এক মৌসুমের সময় আপনি খান বা নাই খান, কমপক্ষে একটা ফল আপনার শরীরের মধ্যে যাবে। আপনার শরীরের মধ্যে কমপক্ষে একটা ফল আপনার জন্য জরুরি, যে আপনি না খেতে পারেন। মৌসুমী ফল অবশ্যই আপনি খেতে হবে, স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য, হরমোনের জন্য অত্যন্ত উপকারী। এতে আমাদের আরো বিশেষ যেগুলো আমাদের মাছ মাংসের ক্ষেত্রে, যেমন আমাদের চিংড়ি মাছ, ডিম, দুধ, দই অথবা দিয়ে বা ক্ষেত্রে আমাদের যে সমস্যা দূর হবে এবং যেগুলো গ্রহণ করার ফলে পুরুষের যে স্বাস্থ্যের জন্য যে উপকারী, সেটা হচ্ছে বিশেষ করে ডিম, খেজুর, দুধ, মধু, মাছ, গরুর কলজা, কুমড়ার বীজ, তিল, আখরোট, বাদাম, কলা, এগুলা হচ্ছে পুরুষের স্বাস্থ্য ক্ষেত্রে ভালো এবং হরমোন বৃদ্ধি করে। সেম নারীদের যেগুলা হরমোন বৃদ্ধি করে সেগুলো হচ্ছে দুধ, দই, ডাল, শাকসবজি, ডালিম, খেজুর, মাছ, ডিম। এক্ষেত্রে মহিলাদের অনেক যে হরমোন, সেই হরমোন বৃদ্ধি করে।
তো ঘরোয়া স্বাস্থ্য কিছু টিপস বলবো, ইনশাল্লাহ এগুলো অনুসরণ করবেন। যেমন প্রতিদিন 1 বা 2টা ডিম খান। যেগুলো আপনার ঘরোয়া টিপস হচ্ছে হরমোন এবং স্বাস্থ্য মুখরোচক হিসেবে ঠিকঠাক থাকার জন্য প্রতিদিন কমপক্ষে 1 অথবা 2টা ডিম খাবেন। প্রতিদিন 1 গ্লাস দুধ খাবেন। সপ্তাহে 3 বা 4 দিন মাছ খান। প্রতিদিন একটি মৌসুম ফল খান। প্রতিদিন শাকসবজি খান। পর্যাপ্ত পানি পান করুন, কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি পান করুন। 7 অথবা 8 ঘন্টা আপনি ঘুমান। নিয়মিত হাঁটাহাঁটি করেন, ব্যায়াম করেন। অতিরিক্ত চিনি, কোমল পানি এগুলা থেকে আপনি বিরত থাকবেন। এবং সহজে স্বাস্থ্যকর খাদ্য তালিকায় যেমন সকালে ডিম, দুধ, কলা বা খেজুর রাখতে পারেন। দুপুরে ভাত, মাছ, মাংস, ডাল বা শাকসবজি রাখতে পারেন। বিকেলে ফল বা বাদাম এগুলা বিকেলে যেগুলা, এবং রাত্রে ভাত বা রুটি, মাছ, মুরগি, সালাদ, সবজি ইত্যাদি গুলা খেতে পারেন। তো এই ক্ষেত্রে এই যে স্বাস্থ্যকর খাবার এবং গ্যাসের যে সমস্যা, এই গ্যাসের সমস্যার জন্য আমরা কিন্তু ফার্মেসিতে অনেক ওষুধ খেয়ে থাকি এবং এলোপ্যাথিক আমরা অনেক ওষুধ খাই। কিন্তু এলোপ্যাথিক আলহামদুলিল্লাহ বাংলাদেশের অধিকাংশ মানুষ আমাদের ন্যাচারাল দিকে ঝুঁকতেছেন, যে ন্যাচারাল প্রোডাক্টের দিকে তারা আগ্রহ, উদ্দীপনা, এবং তারা অনেকেই খাচ্ছে, অনেক উপকার পাচ্ছে আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আমাদের আল খাদমা ন্যাচারাল কেয়ার এই কোম্পানির চমৎকার প্রোডাক্ট গ্যাসের জন্য, সেটা হচ্ছে গ্যাস আউট পাউডার, আউট অফ গ্যাস। খুব চমৎকার প্রোডাক্ট, গ্যাসের জন্য অত্যন্ত ভালো, যেগুলা সম্পূর্ণ ন্যাচারাল, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। যারা ফার্মেসির ওষুধ, এলোপ্যাথির ওষুধ খাইতে খাইতে তেমন কোনো উপকার পাচ্ছেন না, অথবা যারা গ্যাসের সমস্যা, এই এলোপ্যাথি ফার্মেসির ওষুধ এগুলো পরিহার করে ন্যাচারাল দিকে ফিরে আসেন, প্রাকৃতিকের দিকে ফিরে আসেন, ইনশাআল্লাহ এতে আপনার শরীর, স্বাস্থ্য এবং সবকিছু ঠিকঠাক থাকবে। তো এই গ্যাস এবং চর্বি সবকিছু দূর করার জন্য আমাদের ন্যাচারাল কেয়ারের প্রোডাক্ট গ্যাস আউট পাউডার, আউট অফ গ্যাস, এই 2টা প্রোডাক্ট আছে। একটা আছে পাউডার আর একটা হচ্ছে গ্যাস, যে বটিকা। যারা পাউডার খেতে পারে আলহামদুলিল্লাহ আপনার পাউডার নিতে পারবেন গ্যাসের জন্য, এবং যারা বটিকা পাউডার খেতে পারে না, বটিকা, তারা বটিকা নিতে পারে। তবে যে 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 যেমন চাহিদা, আপনার যদি চাহিদা থাকে যে আপনি পাউডার খেতে পারবেন, তাহলে পাউডার নিতে পারবেন। আপনি যদি বলেন না আমি পাউডার খেতে পারি না, আমি বটিকা নিব, বটিকা নিতে পারেন। একই ভেষজ দ্বারা তৈরি, আলহামদুলিল্লাহ অত্যন্ত উপকারী। তো এই আমাদের আল খাদমা ন্যাচারাল কেয়ারে যে গ্যাসের জন্য, তো গ্যাস্ট্রিকের জন্য যে আমাদের যে আউট অফ গ্যাস, গ্যাস আউট পাউডার, ইনশাআল্লাহ গ্যাস আউট পাউডার অথবা আউট অফ গ্যাস এগুলা কিন্তু অসংখ্য অগণিত ভাই বোন তা নিচ্ছে এবং নিতেছে, আলহামদুলিল্লাহ তারা অত্যন্ত উপকার পাচ্ছে। এবং এক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আলহামদুলিল্লাহ দূরীভূত হচ্ছে। গ্যাস আউট পাউডার এটা পাইকারি মূল্য হচ্ছে 340 টাকা এবং এমআরপি মূল্য হচ্ছে 850 টাকা। সেম আউট অফ গ্যাস এর মূল্য, পাইকারি মূল্য হচ্ছে 340 টাকা, আর এমআরপি অর্থাৎ তার গায়ের মূল্য হচ্ছে 950 টাকা। তো আপনারা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট 1 মাসের ইনশাল্লাহ নিতে পারেন। ইনশাল্লাহ এই সম্পর্কে আর কিছু বিস্তারিত আলোচনা করবেন আমাদের সিনিয়র অ্যাডমিন আশিক ভাই। আশিক ভাই আছেন আপনি? আশিক ভাই, আশিক ভাই থাকলে একটু ইশারা দেন। তো সম্মানিত ভিউয়ার্স এবং হযরতগণ, আপনারা আপনাদের ভিতরে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আজকে আলোচনার ভিতরে আপনারা প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ প্রশ্নে মাত্র 10 মিনিট নেওয়া হবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আজকে আলোচনা, ইনশাআল্লাহ যথাক্রমে ক্লাসে লেখা দেওয়া হবে।
যদি আমার প্রশ্নটাকে দ্রুত করে দিতে পারেন, আমি এমার্জেন্সি জায়গায় যাবো। যদি আপনাদের এমার্জেন্সি কোনো প্রশ্ন থাকে আজকে ক্লাসে প্রশ্ন করতে পারেন। তো আশা করি সম্মানিত প্রতিনিধিগণ, হজরতগণ, আপনার আজকে ক্লাস আশা করি বুঝতে পারছেন। তো ইনশাআল্লাহ যথাসময় লেখা দেওয়া হবে। তাহলে আজকে এই আলোচনা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।